কালকে যখন লিখলাম কুইট ইন্ডিয়া মুভমেন্টে কেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশদের পক্ষে ছিলেন এবং কংগ্রেসের পক্ষে ছিলেন না, তার রেসপন্সে যে রেসপন্সগুলো পাচ্ছি, মানে যে কমেন্টগুলো পাচ্ছি, তাতে এটা এক্সপ্লিসিটলি ক্লিয়ার। যারা পশ্চিমবঙ্গের রাজনীতি করে এবং মনে করেন তাদের কিছু বক্তব্য আছে এসব ব্যাপারে, তাদের পড়াশোনা প্রাইমারি স্কুলের বাইরের। একদম কেউ একটু যদি কলেজ লেভেলের ইতিহাস পড়তো তাহলেই বুঝতে পারতো আমি যেগুলো লিখেছি সেগুলো সবাই জানে, সবাই মানে। কোশ্চেন হচ্ছে আমি কিভাবে এক্সপ্লেন করছি বা আমি কী ভিউ পয়েন্ট দিচ্ছি। তথ্যে কোনো ভুল ছিল না। এরা যেটা বুঝলাম বেসিক তথ্যগুলোও জানতো না। তো আমরা প্রথম থেকে শুরু করি ঘটনা কী হয়েছে। প্রথমেই বলা দরকার, কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় কংগ্রেসের কুইট ইন্ডিয়া মুভমেন্টের বিরোধিতায় শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন না, বাবা সাহেব আম্বেদকরও বিরোধিতা করেছিলেন এবং সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যখন অবিভক্ত কমিউনিস্ট পার্টি, যার মেম্বার জ্যোতি বসু ছিলেন, তিনিও ব্রিটিশদের পক্ষেই ছিলেন। তো যে বামপন্থীরা বলছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি কুইট ইন্ডিয়া মুভমেন্টে ব্রিটিশদের পক্ষে ছিল, কংগ্রেস বিরোধিতা করেছিল, তারা জ্যোতিবাবুকেও তো সেই প্রশ্নটা করতে পারেন। তা ওনারা জ্যোতিবাবুকে নেতা হিসাবে কেন মেনে নেন? উনিও তো কুইট ইন্ডিয়া মুভমেন্টে ব্রিটিশদের সাথে ছিলেন, কারণ মস্কো থেকে সেই নির্দেশই এসেছিল। বিকজ সেই সময় ইংল্যান্ড, ব্রিটেন এবং রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন একসাথে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ করছে এবং স্ট্যালিন নির্দেশ দিয়েছেন কমিউনিস্ট পার্টিকে পৃথিবীর সব জায়গায় ব্রিটিশদের সহযোগিতা করতে। তো এখানে জ্যোতিবাবুরাও সেই সময় ব্রিটিশ সহযোগী বনে গেলেন এবং তারা রীতিমতো ব্রিটিশদের হয়ে স্পাইং করতেন। জ্যোতি বসু তাদের মধ্যে ছিলেন। তো জ্যোতি বসু যেখানে ব্রিটিশদের পক্ষে কুইট ইন্ডিয়া মুভমেন্টে, ন্যাশনাল কংগ্রেসের বিরুদ্ধে, সেই ব্যাপারটা নিয়ে তো বামপন্থীরা কোনোদিন বলেননি। আজ হঠাৎ এসপিএমের বিরুদ্ধে, অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি যখন একই কাজ করেছেন কিন্তু খুব ভিন্ন কারণে, তখন তারা তার পেছনে লাগছেন কেন? তো প্রথম প্রশ্ন উঠবে। সেই প্রশ্নের উত্তর কিন্তু কমরেডদের জানাননি, কারণ তাদের দৌড় ওই প্রাইমারি স্কুল পর্যন্ত। কারণ তারা নিজেরাও জানতেন না যে জ্যোতিবাবু ওই একই দোষে দুষ্ট, যে তিনিও কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় ব্রিটিশদের পক্ষে ছিলেন। ইনফ্যাক্ট তাদের পার্টিটা যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় ব্রিটিশদের পক্ষে ছিল, স্পাইকগিরি করতো, সেইটুকু ইনফরমেশনও ভারতের কমিউনিস্টদের নেই। যাকে সেটা অন্য ব্যাপার। কিন্তু শ্যামাপ্রসাদ কেন ব্রিটিশদের পক্ষে গেলেন সেটার একটা দীর্ঘ ইতিহাস আছে এবং উনি উনার দৃষ্টিভঙ্গি থেকে ঠিকই ছিলেন। তো প্রথম কথা হচ্ছে, এর আগে 1941 আগস্ট মাসে আটলান্টিক চার্টার সাইন হয়ে গেছে। আটলান্টিক চার্টার কি, যেখানে রুজভেল্ট চার্চিলকে, অর্থাৎ ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিলকে প্রায় জোর করে 3 দিন ধরে নেগোসিয়েশনের পর জোর করে বলেন যে ব্রিটেনের আন্ডারে প্রায় 40টি উপনিবেশ আছে, এই 40টি উপনিবেশের স্বাধীনতা তোমাকে মেনে নিতে হবে। তো চার্চিল আইঘাই করছিলেন, কিছু নাথিং ডুইং। তো এই জন্য একটু ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে ওখানে বলে দেয়। পরিষ্কার স্বাধীনতা কথাটা চার্টারে লেখা হয় না, বলা হয় যে সমস্ত এই উপনিবেশ জাতিগুলির সেলফ ডিটারমিনেশন, তার বদলে বুঝ করে সেলফ ডিটারমিনেশন, ফুল সেলফ ডিটারমিনেশন ব্রিটেনকে দিতে হবে পলিটিক্যাল। তো স্বাধীনতা খুব ইন্টারেস্টিং। স্বাধীনতা কথাটা কিন্তু আটলান্টিক চার্টারে লেখা নেই, ওখানে লেখা আছে ফুল ডিটারমিনেশন। কারণ ওটা চার্চিল প্রচণ্ড চাপ দিচ্ছিলেন, কিন্তু ওদিকে রুজভেল্টও শুনবেন না, বলেন না আমি আমার জনগণের পক্ষ থেকে এই যুদ্ধে জড়াতে পারবো না, তোমাকে সাহায্য দিতে পারবো না যদি না তুমি উপনিবেশ ছেড়ে না পালাও। তো এরকম করে একটা কম্প্রোমাইজ হয়। তারপর চার্চিল ইংল্যান্ডে যখন ফিরে যান, কারণ চার্চিল টরির নেতা, রাইট, মানে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নেতা, তো অবভিয়াসলি তারা তো উপনিবেশবাদে বিশ্বাসী, তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদে বিশ্বাসী। তারা চার্চিলকে ঘিরে ধরে। চার্চিল বলে, না না, আমি এসব কিছু সাইন করিনি, এটা শুধুমাত্র যেসব অ্যাক্সিস পাওয়ার দখল করেছে তাদের জন্য, এটা ভারতের জন্য অ্যাপ্লিকেবল না। অর্থাৎ রুজভেল্টের তখন গলা কাটা গেছে। অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্ট বললে এটা কী হলো, এটা তো চার্চিল সটাল একটা ভল্ট ফেস মেরে দিল। তখন ব্রিটেনের আমেরিকান যিনি অ্যাম্বাসেডার, তিনি চার্চিলকে চাপ দিতে থাকেন যে মশাই হচ্ছেটা কি। এই মুহূর্তে এই আটলান্টিক চার্টার করার মূল কারণ হচ্ছে ভারতের সহযোগিতা দরকার। তো ভারতের সহযোগিতা কেন দরকার? কারণ আমেরিকার প্রধান শত্রু হচ্ছে জাপান তখন। আর জাপান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর একের পর এক ব্রিটিশদের তাড়িয়ে ফিলিপিন্স সব দখল করে নিচ্ছে। ফিলিপিন্স আমেরিকাকে হারিয়ে দখল করেছিল যাকে। তো সেই মুহূর্তে জাপান ভারতের দিকে এগিয়ে আসছে, রাইট। আপনি যদি দেখেন 1941-42-তে কী হচ্ছে,
জাপান ক্লিন সুইপ করে দিয়েছে, পুরো সাউথ ইস্ট এশিয়ার সমস্ত দ্বীপগুলো ব্রিটেন এবং আমেরিকার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছে। এই অবস্থায় ভারতের লোকজন যদি বিদ্রোহ করে বসে তাহলে তো পুরো ইউএসের অবস্থা খারাপ হয়ে যাবে। তো ইউএস খুব চিন্তিত না। ইউএসএ ভারতের যে রাষ্ট্রদূত ছিল, ব্রিটেনের যে রাষ্ট্রদূত ছিল, এরা লাগাতার রুজভেল্টের হয়ে চাপ দিতে থাকেন যে ভারতের স্বাধীনতা ঘোষণা করতে হবে, এসব ভরংবাজি ছাড়তে হবে, সোজা কথা। তখন রুজভেল্ট এর চাপ খেয়ে মানে খুব নম করে তখন অ্যাকচুয়ালি চার্চিল রাজি হলেন ক্রিস মিশন পাঠাতে, অর্থাৎ স্যার স্ট্যাফোর্ড ক্রিসপের অধীনে একটা মিশন পাঠানো হলো যে ভারতের স্বাধীনতার প্রশ্নে ন্যাশনাল কংগ্রেসের সাথে সমঝোতা করতে হবে, ন্যাশনাল কংগ্রেসের সাথে একটা তো ক্রিস মিশন ব্যর্থ হয়, কারণ ক্রিস মিশনকে চার্চিল সাহায্য করেনি। স্ট্যাফোর্ড ক্রিস চেষ্টা করেছিলেন যে ভারতের স্বাধীনতার প্রশ্নটাকে বলতো, অর্থাৎ বলা হতো যে বেসিক্যালি যে ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধে সাহায্য করবে ব্রিটেনকে, তার বিনিময়ে ব্রিটেন ভারতকে স্বাধীনতা দেবে। এখন সেই স্বাধীনতার ফর্মটা কী হবে, কতটা স্বাধীনতা পাবে, সেই নিয়ে গণ্ডগোল হয়ে যায়। এবং যথারীতি কংগ্রেস সঙ্গত কারণেই ক্রিস মিশনের যে প্রপোজাল সেটাকে ফিরিয়ে দেয় এবং কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়। সো দ্যাট ওয়াজ দ্য পার্সপেক্টিভ অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যে প্রথমে আটলান্টিক চার্টার থেকে শুরু হলো ক্রিস মিশন, স্ট্যাফোর্ড ক্রিসের, তারপরে এটা ফেলিওর হতে কুইট ইন্ডিয়া মিশন শুরু হয়ে গেল। এইখানটাতে সমস্যা হচ্ছে কি, যে বেসিক্যালি যে বামপন্থীরা তো ব্রিটিশদের পক্ষে চলে গেছে, কারণ সোভিয়েত ইউনিয়নকে জার্মানি অ্যাটাক করেছে এবং সোভিয়েত ইউনিয়ন এবং ইংল্যান্ড এবং আমেরিকা তখন বন্ধু, ফলে বামপন্থীরা ব্রিটিশের বন্ধু হয়ে গেছে গিয়ে এবং স্পাইং করছে কংগ্রেসের এগেনস্টে। আচ্ছা, এইবার শ্যামাপ্রসাদ কেন তখন বেসিক্যালি ব্রিটিশদের পক্ষে এবং ভারতীয় হিন্দু যুবকদের বলছেন যে তারা যেন ব্রিটিশ সেনাবাহিনীতে দখল করে? কারণ হিন্দু মহাসভা এবং আরএসএসের প্রথম থেকেই বক্তব্য হচ্ছে যে হিন্দু ছেলেরা খুব দুর্বল, তাদেরকে মিলিটারি এক্সপার্টাইজ পেতে হবে। তো কী হচ্ছে, ওই সময় 1942-তে জাপান এগিয়ে আসছে এবং ব্রিটেন প্রচুর পরিমাণে সেনাবাহিনীতে নিয়োগ দিচ্ছে। সেই সময় শ্যামাপ্রসাদ এবং হিন্দু মহাসভা চেয়েছিলেন যে হিন্দু ছেলেরা মিলিটারিতে গিয়ে মিলিটারিলি ট্রেন্ড হয়ে আসুক। কারণ কি, উনি জানতেন যে লাহোর অধিবেশন তখন হয়ে গেছে, 2 বছর আগে পাকিস্তান ডিক্লারেশন হয়ে গেছে এবং মুসলিম লীগ বিশাল পরিমাণ মুসলিম মিলিটেন্ট অর্গানাইজেশন বানাতে চাইছে এবং সেই কারণে বাংলা পুলিশে, পাঞ্জাব পুলিশে বিপুল পরিমাণ মুসলিম নিয়োগ শুরু হয়। তো সেটা দেখে অ্যাকচুয়ালি হিন্দু নেতারা ভীত হয়ে যান এবং তারা চাইছিলেন মিলিটারিতে এবং পুলিশে প্রচুর পরিমাণ যাতে হিন্দু ছেলে ঢোকে, এবং তাদের ভয় ছিল যে কুইট ইন্ডিয়া মুভমেন্টে অংশগ্রহণ করলে এরা ব্রিটিশ পুলিশ এবং ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি পাবে না, কারণ তারা জানতেন যে দাঙ্গা এগিয়ে আসছে, অতএব এখন হিন্দু ছেলেদের মিলিটারিলি তৈরি হতে হবে। এবং এক্স্যাক্টলি সেটাই তো হলো। নোয়াখালীতে দাঙ্গা হলো, গ্রেট ক্যালকাটা কিলিং হলো, এবং আমি মনে করি যে শ্যামাপ্রসাদের অ্যাসেসমেন্ট খুব ভুল ছিল না। কারণ আমি এটাও মনে করি যদি আজকে বাঙালি হিন্দুরা সেই সময় মিলিটারিলি এবং পুলিশের স্ট্রেংথে নিজেদের পায়ে দাঁড়াতে পারতো, তাহলে দেশভাগ হয় না। দেখুন, আমি দ্য গুড কাউন্টার এক্সাম্পল ইজ ইসরায়েলে ইহুদিদের হাত, মানে ইহুদিরা ছিল 5%, মুসলমানরা ছিল 95%, তাও ইহুদিরা সার্ভাইভ করে গেল সেই দেশভাগটা। কিন্তু হিন্দুরা 35 বা 40% মোটামুটি এখন 35%ও বাংলার জনসংখ্যা, 40%ও বাংলার জনসংখ্যা কিছুই করতে পারেনি, কারণ তাদের মিলিটারি বা সেই স্ট্রেংথ ছিল না। জিউসদের ছিল, তাদের মধ্যে হ্যাগনাস থেকে শুরু করে আরও 3টে প্যারামিলিটারি অর্গানাইজেশন তৈরি হয়েছিল এই কারণে যে তারা ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। এগুলো লম্বা হিস্ট্রি, এগুলো পড়তে গেলে আরও তো প্রাইমারি স্কুলে হিস্ট্রি পড়লে হবে না, তাকে আরও অনেক ডিটেলসে পড়তে হবে। তো শ্যামাপ্রসাদ মুখার্জি উনি হিন্দুত্ববাদের রাজনীতি করেন, তো ওপেন, তার দরকার কী করে হিন্দুরা মিলিটারিলি স্ট্রং হবে, কারণ তিনি জানতেন সেই মিলিটারি স্ট্রেংথ দরকার দেশভাগ রুখতে, হিন্দুদের জন্য আরও জমি জায়গা দখল রাখতে। তো তিনি তার লাইনে চিন্তা করেছেন। ওকে, কংগ্রেস তার লাইনে চিন্তা করেছে, কংগ্রেসও ভুল কিছু করেনি। ক্রিস মিশন ফেলিওরের পর তার দরকার ছিল পূর্ণ ডাক দেওয়া, সো কংগ্রেস ইজ দ্য আন্ডার কুইট ইন্ডিয়া মুভমেন্ট। বাবা সাহেব আম্বেদকর তিনি দেখছেন যে কংগ্রেসে নমশূদ্রদের চান্স নেই, তাই জন্য উনিও বিরোধিতা করেন। উনি অবশ্য অন্য কারণে বিরোধিতা করেন, উনি মনে করেছিলেন যে বেসিক্যালি জাপান ব্রিটিশদের জায়গায় দখল করলে অবস্থা আরও খারাপ হবে, যেটা বাইরে বামপন্থীদেরও মতবাদ একই ছিল, যার জন্য তারা ব্রিটিশদের কোলাবোরেটর হয়ে যায়। তো আপনি যদি সিপিএমের ভিউ পয়েন্ট দেখেন, শ্যামাপ্রসাদের ভিউ পয়েন্ট দেখেন, কংগ্রেসের ভিউ পয়েন্ট দেখেন, এটা ভিন্ন ধর্মের রাজনৈতিক মতবাদরাই প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক চিন্তা, এবং সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। কে ঠিক কে বেঠিক এইগুলো নিয়ে না ভেবে তারা তাদের পলিটিক্যাল লাইনে কিন্তু ঠিক ছিলেন আমার মতো। আমি ইনফ্যাক্ট
সিপিএমকেও দোষ দেবো না, মানে সিপিআইকেও দোষ দেবো না, তারা তাদের পলিটিক্যাল লাইনে ঠিক ছিলেন, শ্যামাপ্রসাদ তার পলিটিক্যাল লাইনে ঠিক ছিলেন, কংগ্রেস তার পলিটিক্যাল লাইনে ঠিক ছিলেন, আম্বেদকরও তার পলিটিক্যাল লাইনে ঠিক ছিলেন, তারা তাদের মধ্যে। সুতরাং ইতিহাসটাকে ওইভাবে একমাত্রিক রেখায় বোঝা যায় না। এই প্রাইমারি স্কুলের হিস্ট্রি পড়ে আমাকে হিস্ট্রিতে জ্ঞান দিতে আসে লোকজন, এটা খুব হাস্যকর ব্যাপার।